এডুকেয়ার প্ল্যানেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 10-এর আমরা ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায়ের আমরা 30টা ইম্পর্টেন্ট অঙ্ক করছিলাম আর আমাদের 10 পর্যন্ত হয়ে গেছে। তো আজকে আমরা 11 দাগের থেকে 5টা ইম্পর্টেন্ট অঙ্ক করে নেব। দেখো, এরপর আমরা সরাসরি 11 দাগের অঙ্কটাতে চলে যাই। দেখো, 11 দাগের যে অঙ্কটা বলেছে আগে একটু পড়ে নেবে যে অঙ্কটা কি বলেছে। 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3-র সঙ্গে এই সেলের বিক্রিয়া ঘটাতে হবে। অর্থাৎ অঙ্কটা পড়ে এটা বোঝা যাচ্ছে যে এখানে দুটো বিক্রিয়া আছে, এক কার্বন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর দ্বিতীয়ত আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি আর একভাবেও হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এই সেলের বিক্রিয়ায়। তো এখানে প্রথম যে বিক্রিয়াটা আছে সেখান থেকে আমাদের প্রথমে কি বের করতে হবে, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ প্রথমে কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হয় সেটা আমরা প্রথম বিক্রিয়া থেকে লিখব। তারপরে যতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্নের জন্য তো ক্যালসিয়াম কার্বনেট কতটা লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম স্টেপে কি লিখবে, বিক্রিয়ার সমীকরণটি হবে দেখো বলেছে কার্বন, তো লিখবে কার্বনের সিম্বল সি প্লাস অক্সিজেনে পোড়ালে অর্থাৎ অক্সিজেন ইকুয়ালস টু কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। এখন আমাদের যে সম্পর্কটা সেটা কার্বন আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, সুতরাং এদের আণবিক ভরগুলো কত হবে হিসাব করে ফেলি। কার্বনের পারমাণবিক ভর কত, 12। আচ্ছা, CO2 এখানে দুটো মৌল মিশে আছে কার্বন আর অক্সিজেন, সেই জন্য এখানে পারমাণবিক ভর না কথাটা না বলে আণবিক ভর কথাটা বলা হয়। আর আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের কত হবে, চলো হিসাব করে নিই। কার্বনের 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 2 সমান সমান এটা হবে 12 আর 32 অর্থাৎ 44। তাহলে আমরা বলতে পারি যে 12 গ্রাম কার্বনকে যদি আমরা বাতাসে পোড়াই বা অক্সিজেনে পোড়াই তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানটা আমরা লিখব অতএব 12 গ্রাম কার্বন থেকে CO2 উৎপন্ন হয় 44 গ্রাম। অতএব আমাদের প্রশ্নে কত বলা আছে, 24 গ্রাম। তো 24 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো 12 থেকে 24 কি হলো, ডবল হয়েছে, তাহলে এখানেও কিন্তু 44-এর ডবল করতে হবে অর্থাৎ 88 গ্রাম। আবার আরেকটা বিক্রিয়ার কথা তুমি এখানে দেখো বলেছে, অঙ্কটার দিকে তাকাও, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে HCl এর বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন হবে, এইটা একটু মনে রাখবে যে ক্যালসিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ প্লাস কি উৎপন্ন হবে, দেখো কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হবেই, আর কি পড়ে থাকছে, হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিলে হচ্ছে জল। ক্লিয়ার? এখানে দেখো বিক্রিয়ার যেটা ব্যালেন্স করা হয়, ব্যালেন্সটা করা আছে কিনা একটু মিলিয়ে নেবে যে এখানে অক্সিজেন 3টে, ডান দিকেও কিন্তু অক্সিজেন 3টে রয়েছে, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম ক্লোরিন কটা আছে এখানে, দেখো ক্লোরিন ভালো করে দেখো এখানে ক্লোরিন একটা, কিন্তু এখানে ক্লোরিন কটা আছে, দুটো। তাহলে আমাকে বিক্রিয়ার সমতা যদি বিধান করতে হয় তাহলে এখানে একটা 2 দিতে হবে, 2HCl। তাহলে এখানে দেখো ক্লোরিন কটা হয়ে যাবে, দুটো, আর হাইড্রোজেনও দুটো, তবে মিলে যাবে কার্বন একটা। ঠিক আছে, তাহলে এখানটা শুধু একটা 2 দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমাকে এখানে যেটা করতে হবে, কার কার আণবিক ভর বের করতে হবে। দেখো ক্যালসিয়াম কার্বনেট বলে দিয়েছে আর HCl বলে দিয়েছে, আর কি বের করতে হবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে ফার্স্ট কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এটা লাগবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লাগবে। তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট এটা লাগবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা লাগবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হবে, দেখো ক্যালসিয়ামের কত হয় 40, পারমাণবিক ভর 40, কার্বনের হয় 12 প্লাস অক্সিজেনের কত হয় 16, কিন্তু 3টে অক্সিজেন আছে বলে 3 গুণ হবে, 40 12 52 আর 48, 52 আর 48 টোটাল 100। এখানে কার্বন ডাইঅক্সাইড তার কত হবে, দেখো এখানেও করা আছে, এই জিনিসটাই বসবে এখানে,
তাহলে 12 যোগ 16 গুণ 2 অর্থাৎ 44। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের বের করতে হবে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এটাকে আমরা শেষে লিখব। তাহলে এখানে লিখবে যে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে CaCO3 প্রয়োজন 100 গ্রাম। অতএব এখন আমাদের কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে হবে? 88 গ্রাম। তাহলে দেখো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে CaCO3 প্রয়োজন কত হবে? দেখো এটা ডবল করতে হচ্ছে, 44 ডবল 88, তার মানে 100 ডবল 200 হবে অ্যান্সার। দেখো তোমরা এখানে ডিরেক্ট 200 লিখতে পারো, অথবা ঐকিক নিয়মে ফেলবে যে 100 নিচে কত হয়, প্রথমে 44 আর পাশে যেটাতে আমরা বের করছি 88, তাহলে 44 আর 88 কেটে 2 এত গ্রাম লিখবে, সমান সমান 100 দুগুণে 200 গ্রাম। এইটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে আমরা 12 দাগেরটা করব। দেখো 12 দাগেরটা এখানে কি বলেছে একটু পড়ে নিই। এসটিপিতে 3.36 লিটার H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ FeS এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে? ব্র্যাকেটে Fe সমান সমান 56, S সমান সমান 32। তো প্রথমে বিক্রিয়ার সমীকরণটা লিখবে। বিক্রিয়ার সমীকরণটি হলো, দেখো বিক্রিয়ার সমীকরণটা কি কি বলেছে? হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতের জন্য FeS আর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে বুঝতেই পারছো কার সাথে কার বিক্রিয়া ঘটাচ্ছে? FeS অর্থাৎ ফেরাস সালফাইড প্লাস H2SO4 এর বিক্রিয়া ঘটাচ্ছে। বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে এটা তোমাদের জানতে হবে। তাহলে অ্যান্সারটা হবে, দেখো এই হচ্ছে আয়রন আর এই হচ্ছে সালফেট, দুটো যুক্ত হয়ে ফেরাস সালফেট প্লাস আর কি উৎপন্ন হবে? দেখো এখানে বলেই দিয়েছে একটা H2S, সেই জন্য এখানে তোমাকে H2S লিখতেই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে এটা করতে হবে, তুমি ভালো করে দেখো বলছে যে কত পরিমাণ FeS, অর্থাৎ FeS এর সঙ্গে H2S এইটার রিলেশন একটা বলেছে। এখন আমরা এদের আণবিক ভরগুলো বের করব। দেখো FeS এর আণবিক ভর কত হয়? তো আয়রন হয় 56, মনে রাখবে বা মুখস্থ করবে। সালফারের কত হয়? 32। তো 56 আর 32 কত হয়? 88, সরি 56 আর 32 কত হয়? 88। আর এখানে H2S এর আণবিক ভর কত হয়? H2S অর্থাৎ হাইড্রোজেনের 1 দুটো আছে বলে 2 গুণ, আর সালফারটা যুক্ত আছে বলে সালফারের কত হবে? 32। সেটা তোমাকে লিখতে হবে। সমান সমান 32 আর 2 কত? 34। এখন এই 34 গ্রাম হাইড্রোজেন সালফাইডের এসটিপিতে আয়তন কত হয়? তোমরা সবাই জানো যে 22.4 লিটার। এটা জানবে যে এদের আণবিক ভর যা হবে সেই তত গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস কতটা আয়তন দখল করে? 22.4 লিটার। তাহলে আমরা এটা লিখতে পারি যে 22.4 লিটার H2S উৎপন্ন করতে ফেরাস সালফাইড প্রয়োজন 88 গ্রাম। অতএব আমাদের কত লিটার হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে হবে? 3.36 লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করতে ফেরাস সালফাইডের প্রয়োজন। দেখো নিয়ম 88, নিচে কোনটা যাবে? 22.4 ইন্টু 3.36 এত গ্রাম। দেখো পয়েন্ট যদি তুলে দাও নিচে কত হবে? 100, আর এখানের পয়েন্ট তুলে দিলে ওপরে হবে একটা শূন্য।
যদি তুমি কাটাকুটি করো তাহলে কত পাবে? দেখো প্রথমে হচ্ছে এটাকে আমি 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22 আর 2 দুগুণে 4, আর এটাকে যদি 2 দিয়ে কাটো তাহলে কত হবে? 4 4 0। আচ্ছা, 0 0 আগে কেটে দিইনি, তার মানে এখন কেটে দাও। এবারে 112 আর 336 যদি কাটো তাহলে কত হবে? 3 হবে। ক্লিয়ার? তাহলে ওপরে কত পড়ে রয়েছে তোমার? ওপরে দেখো 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12, 1 13, 132, আর নিচে একটা 10 পড়ে আছে, এত গ্রাম। 10 দিয়ে 132কে ভাগ করলে হবে 13.2 গ্রাম। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? 13.2 গ্রাম। চলো এরপরে আমরা 13 দাগেরটা করে নিই। কি বলেছে পড়ে নিই। 6.4 গ্রাম SO2-তে যতগুলি অণু থাকে, কত গ্রাম SO3-তে ততগুলি অণু থাকবে হিসাব করে লিখি। দেখো, অক্সিজেনের পারমাণবিক ভর বলে দিয়েছে 16, আর সালফারের পারমাণবিক ভর বলে দিয়েছে 32। তো প্রথম এখানে দেখো, এটা কিন্তু কোনো বিক্রিয়ারে কিছু হচ্ছে না, সুতরাং অঙ্কগুলো একটু সহজ হওয়ার চান্স থাকে। তো তোমরা দেখো, SO2 6.4 গ্রাম SO2, তার মানে আগে ভাবো যে শুধু SO2-র আণবিক ভর কত হয়। SO2 এর আণবিক ভর সালফারের কত হবে? 32 বলে দিয়েছে এখানে, 32। অক্সিজেনের কত? 16, তাও বলে দিয়েছে, দুটো আছে মানে 2 গুণ। 32 আর 32 যোগ করলে কত হয়? 64। তাহলে আমরা এটা বলতে পারি যে 64 গ্রাম SO2-তে অণুর সংখ্যা, কতগুলো অণু থাকবে? আমরা জানি যে এত গ্রাম SO2-র আয়তন কত হয়? 22.4 লিটার। তাতে কতগুলো অণু থাকে? একই রকমভাবে মনে থাকবে, যদি আয়তন হয় 22.4 লিটার আর অণুর সংখ্যা হলে অ্যাভোগাড্রো সংখ্যক। কি বলবে? অ্যাভোগাড্রো সংখ্যক। এনে মানে কি? ব্র্যাকেটে লিখে দেবে যে এনও মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এখানে তুমি চাইলে মান বসাতে পারো যে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, দেখো 6.022 এটা কাটাকুটির সুবিধার জন্য নেওয়া হয়। তুমি যদি এখানে 3ও ধরো, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23, সেটা করলেও হবে। তবে সেক্ষেত্রে কাটাকুটি করতে একটু জটিল হয়, সেই জন্য অঙ্কের ক্ষেত্রে 6.022 এটা ধরে হিসাব করাটাই সুবিধে। আমাদের এখানে কত বলে দিয়েছে? 6.4 গ্রাম। তাহলে এখানে 6.4 গ্রাম SO2-তে অণুর সংখ্যা কতগুলো হবে? এনে নিচে কোনটা যায়? একদম প্রথমেরটা, ঐকিক নিয়ম 64, ইন্টু যেটাতে বের করব সেটা পাশে 6.4। যদি পয়েন্ট তুলে দাও তাহলে নিচে একটা 10 চলে আসবে, 64 আর 64 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? Na/10। ঠিক আছে, এত সংখ্যক। এবারে বলছে এতগুলো অণু থাকবে কত গ্রাম SO3-তে, সেটা বের করতে হবে। তো SO3-র আমরা হিসাবটা করে নিই যে SO3-র আণবিক ভর বলো কত হবে? সালফারের 32, অক্সিজেনের 16 গুণ 3 সমান সমান 32 যোগ 48, অর্থাৎ এটা হচ্ছে 80। তাহলে আমরা বলতে পারি যে এই 80 গ্রাম SO3-তে অণু কতগুলো থাকে? Na। তাহলে এরকম লিখতে পারি, একটু ঘুরিয়ে লিখবো, যেহেতু আমাদের গ্রামটা বের করতে হবে। তাহলে কি লিখতে পারি? Na সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 80 গ্রাম SO3-তে। বোঝা গেছে? আর আমাদের কত সংখ্যক অণু বের করতে হবে? দেখো এখানে বলা আছে Na/10। তো Na/10 সংখ্যক অণু থাকবে 80/Na ইন্টু Na/10। দেখো অ্যাভোগাড্রো সংখ্যা কেটে যাবে, 0 0 কেটে দাও, তার মানে এত গ্রাম SO3-তে।
অ্যান্সার কত পাচ্ছ? 8 গ্রাম SO3-তে। এবারে আমরা 14 দাগের অঙ্কটা করে নেব। যে কটা অঙ্ক করাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। আর খুব খুব ইম্পর্ট্যান্ট এই কটা অঙ্ক, এই 30টা অঙ্ক আশা করি তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিকে অবশ্যই পারবে, অঙ্ক পারবে, কমন আসবে। দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে একটু ভালো করে বোঝো। বলছে যে 50 গ্রাম জিঙ্ক, ব্যাগেটা লেখা আছে 75% বিশুদ্ধ, অর্থাৎ এই যে জিঙ্কের নমুনাটা আছে, যদি 100 গ্রাম জিঙ্কের নমুনাটা নেওয়া হয় তার মধ্য থেকে যদি ছেঁকে নেওয়া হয় বা পরিশোধন করা হয় তাহলে অ্যাকচুয়াল জিঙ্ক বা বিশুদ্ধ জিঙ্ক কতটা পাবে, সেটা কিন্তু 75 গ্রাম। তাহলে তুমি বলো 50 গ্রাম যদি এরকম জিঙ্ক থাকে যেটা হচ্ছে অবিশুদ্ধ বা দূষিত বা নমুনা এরকম একটা তুলে নিয়ে আসে, তাহলে সেখান থেকে পিওর জিঙ্ক কতটা পাবে? 100 গ্রামে 75 হলে তাহলে 50 গ্রামে তার হাফ হয়ে যাবে 75-এর হাফ। বুঝতে পেরেছো? তাহলে কত হয়ে যাবে? 37.5 মানে 37.5, 75 হাফ মানে কত? 37.5 গ্রাম। তো এইরকম লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 গ্যাস উৎপন্ন হবে? H2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে প্রথমে বিক্রিয়াটার সমীকরণ লিখবে। দেখো এখানে বলেছে বিক্রিয়া ঘটাচ্ছে, তাহলে লিখবে যে বিক্রিয়ার সমীকরণটি হলো জিঙ্কের সাথে কার বিক্রিয়া? লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 ঘটালে কি উৎপন্ন হবে? দেখো ভালো করে, এক হাইড্রোজেন গ্যাস তো পাবে, আর হাইড্রোজেন বাদ দিয়ে দাও তাহলে কি হবে? জিঙ্ক সালফেট, এরকম ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় কি হয়, ধাতুটা ওই অ্যাসিডের যে মূলকটা থাকে, ঠিক আছে, তার সাথে যুক্ত হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট মনে থাকবে। আমাদের বের করতে হবে হাইড্রোজেন, আর এখানে বলে দিয়েছে জিঙ্কের পরিমাণ, তাহলে জিঙ্কের সাথে হাইড্রোজেনের একটা রিলেশন আছে, বের করতে হবে সেখান থেকেই। জিঙ্কের, দেখো এখানে বলে দিয়েছে জিঙ্কের পারমাণবিক ভর কত? 65, অর্থাৎ এটাকে 65 ধরতে বলছে। আর হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? 1 গুণ 2 সমান সমান 2, অর্থাৎ আমরা বলতে পারি যে 65 গ্রাম যদি বিশুদ্ধ জিঙ্ক থাকে তাহলে সেখান থেকে হাইড্রোজেন কতটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে 2 গ্রাম। অতএব দেখো 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম। অতএব এবারে দেখো হিসেবটা, এবারে হিসেবটা কি? দেখো 50 গ্রাম জিঙ্ক কিন্তু এখানে বলেছে 75% বিশুদ্ধ, অর্থাৎ 50 গ্রাম অবিশুদ্ধ, তার মধ্যে 75% বিশুদ্ধ আছে, মানে কি 75/100। বোঝা গেছে? এটা করে দেবে, তাহলে বিশুদ্ধ জিঙ্ক পেয়ে যাবে। এত বিশুদ্ধ জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় কত হবে? 2, নিচে কত যাবে? 65, আর পাশে ওইটা বসে যাবে, অর্থাৎ 50 গুণ 75, তার নিচে 100। হ্যাঁ, তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করে লিখতে পারতে, তো হতো একই ব্যাপার। তো আমি একসাথে এখানে ক্যালকুলেশন করে দেবো। দেখো 0 0 কেটে দাও, 5 আর 10 কাটলে 2, 2 আর 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে 75-এর নিচে 65। এটাকে আবার তুমি 5 দিয়ে কাটো, 5 15 75 আর 5 13 65, তাহলে অ্যান্সার কত পাবে? 15-র নিচে 13 এত গ্রাম। এটাকে যদি তুমি ভাগ করো কত পাবে? 13 15 ভাগ করো, 13 একে 13, 2 পয়েন্ট খাওয়াও, 0 নামাও, 13 একে 13, 7 আর একটা 0 বসাও, 5 13 65। তো এইভাবে চলতে থাকবে। তো এখানে 1-এর পরে, পয়েন্টের পরে অর্থাৎ 2 ঘর নিয়ে নেবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1.15 গ্রাম। তো এইটা হচ্ছে উত্তর। পরে আমরা 15 দাগেরটা করে নেব। এটাই কিন্তু আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। তো আজকে নিয়ে মোট 15টা অঙ্ক আমাদের হয়ে গেছে। তো আমরা আর 15টা খুব ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু খাতায় লিখে নেবে আর বারবার প্র্যাকটিস করতে থাকবে। আশা করি ভালো রেজাল্ট অবশ্যই পাবে। সে যাই হোক, রেজাল্টে চিন্তা করতে নেই, তো ভালো করে এগুলো আগে প্র্যাকটিস করো। দেখো
15 দাগেরটা একবার পড়ে নিই যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এনটিপিতে তার আয়তন কত হবে? হাইড্রোজেন 1, ম্যাগনেসিয়াম 24 আর ক্লোরিন 35.5, এগুলো হচ্ছে পারমাণবিক ভর বলে দিয়েছে। তো প্রথমে চেষ্টা করবে বিক্রিয়ার সমীকরণটা লেখার। লিখে নেবে যে বিক্রিয়ার সমীকরণটি হলো, আমার হাতের লেখা যথেষ্ট খারাপ, ঠিক আছে, তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি বিক্রিয়ার সমীকরণটি হবে, বলে বিক্রিয়ার সমীকরণটা আগে লিখবে যে ম্যাগনেসিয়াম প্লাস, দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে HCl এর বিক্রিয়া সমান সমান কি উৎপন্ন হবে? ধাতু আর হচ্ছে ক্লোরিন এরকম যদি থাকে তাহলে ধাতুর সাথে ওখানে যে অধাতুটা থাকে যে ক্লোরিন সেটা যুক্ত হয়ে যাবে, MgCl2 হয়ে যাবে, কারণ ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয় আর এক একটা ক্লোরিনের যোজ্যতা কত করে হয়? 1। তাহলে এক একটা ম্যাগনেসিয়াম ক্লোরিন কটা করে নেবে? দুটো করে নেবে, দুটো করে ক্লোরিন নেবে। প্লাস পড়ে থাকবে কি? দেখো এখানে বলে দিয়েছে, কোশ্চেনে তাকাও, হাইড্রোজেন H2। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24 বলে দিয়েছে, না বলে থাকলেও কিন্তু এটা মনে রাখতে হবে তোমাদের। ম্যাগনেসিয়ামের সঙ্গে এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণ বলেছে, ম্যাগনেসিয়ামটা লিখলাম আর একটা কি লিখলাম? হাইড্রোজেন। হাইড্রোজেনের কত হয় তুমি জানো যে 1 গুণ 2 তার মানে 2। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? আয়তন। ভালো করে বুঝবে আয়তন। তাহলে এখানে যে 2 গ্রাম হাইড্রোজেন আমরা পাচ্ছি তার আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন কতটা পাওয়া যায়? 22.4 লিটার। তো সেটাই আমরা লিখব। অতএব 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন পাওয়া যায় 22.4 লিটার। অতএব আমাদের বের করতে হবে কি? 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে, দেখো ডবল হয়ে যাচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে? 44.8, তাই না? ডবল হয়ে যাবে। তো হাইড্রোজেন পাওয়া যায় 22.4, দেখো সিম্পল ঐকিক নিয়ম, 24 গুণ 48 এত লিটার। দেখো 24 আর 48 যদি কেটে দাও 2 হবে, আর এর ডবল করলে কত হবে? 44.8 এত লিটার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।